দর্শক স্বাগত এসসিটিভি ডিজিটালে। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যেই উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি আপনাকে যুক্ত রেখেছি। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে বাসভবন ঘিরে যারা চাকরিতে ৩৫ বছর যারা প্রত্যাশী তারা কিন্তু বাসভবন ঘেরাও করে আন্দোলন করছিলেন এবং একটু আগে আমরা দেখেছি যে সেই তাদের এই অবস্থানকে ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে, আহত অবস্থায় কিন্তু রয়েছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন এটি একটি নিরাপত্তা বেষ্টনীর ভিতরে এবং 144 ধারা জারি করা হয়েছে এই এলাকা জুড়ে, সে কারণেই এখানে নিরাপত্তাজনিত কারণে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যারা আন্দোলন করছেন আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন আমরা কিন্তু এমনটি কিন্তু দেখছি। এবং এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন জুড়েই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রয়েছে সেনা মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য রয়েছে তাদেরকেও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু পুলিশের আমরা দেখছি যে পুলিশের প্রস্তুতি রয়েছে সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, যাতে অপ্রীতিকর এবং অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি না হয়। এবং পুরো বাসভবন জুড়েই কিন্তু অসংখ্য অগণিত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, সেই সাথে রয়েছে অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তবে আমরা যেটি দেখেছি একটু আগে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল এবং সেই টিয়ার গ্যাসে বেশ কিছু চাকরি প্রত্যাশী আহত হয়েছে। এবং আমরা আসলে একটু তাদের সাথে একটু কথা বলতে চাইবো এবং তাদের কাছ থেকে জানতে চাইবো। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যে দাবিতে আসছেন সেই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক এবং আজকে আসলে পুলিশের সাথে আপনাদের কি ঘটেছে? আমি একটু লেটে আসছি, পুলিশের সঙ্গে কী ঘটেছে সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না। এতটুকু জানছি যে ওখানে টিয়ার শেল ছাড়া হয়েছে এবং ফাঁকা বুলেট ছাড়া হয়েছিল। আর আমাদের দাবিটা 100% যৌক্তিক। এই কারণে যৌক্তিক, যারা দেখেন যে আজকে সারা বিশ্বের মধ্যে যদি আপনি হিসাব করেন অন্যান্য দেশে 162টা দেশে হচ্ছে 35 সর্বনিম্ন বয়স, সরকারি চাকরিতে বয়স ছিল। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে শুধু বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশে মাত্র 30 বয়সের কোটা বাইরে দেওয়া হয়েছে। তো একজন ছেলে যদি পাবলিক ইউনিভার্সিটি হোক আর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হোক অনার্স গ্রাজুয়েট করতে যায়, তাহলে তার সব মিলিয়ে যদি আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো জানেন যে মোটামুটি 26-27 বছর লাগে। তাহলে 3 বছর হাতে থাকে, 3 বছর সে কি কোনো কিছু নিয়ে চিন্তা করবে না শুধু চাকরি নিয়ে পড়ে থাকে? 3 বছরে কি যদি সম্ভব হয় কি একটা চাকরি পাওয়ার? বাংলাদেশে এই প্রতিযোগিতার মতো অবস্থানে এক। দ্বিতীয়ত হলো আমাদের দেশে করোনার সারা বিশ্বে গেছে, কিন্তু আমাদের দেশের যে জনসংখ্যা সেই হিসেবে আমাদের যে 2.5-3 বছর আমাদেরকে গেল নষ্ট হয়ে, এবং ওই সময় যে টাইমটা দেওয়া হলো 34 মাসে, সেই 34 মাসের যে ব্যাকআপটা কিন্তু আমাদের ঘরে এসে পড়ছে। আমরা কিন্তু আর সুযোগটা পাই নাই। আমাদের ওই সময় যারা অনার্স গ্রাজুয়েট হয়ে শেষ করছি তাদের আমাদের কিন্তু কেবলমাত্র আমরা তো দেখেছি যে আপনাদের 35 বাস্তবায়নে মন্ত্রণালয় সুপারিশ করেছে, তার মধ্যে আবার এই ধরনের হচ্ছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব বলে দিচ্ছেন এটাকে মানে টোটালি একটা গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তাহলে আমরা এটা কীভাবে বিশ্বাস করতে পারি? এখানে তো বিশ্বাস করার মতো কিছু নেই। এখন যেগুলো বলা হতো সব মূলা ঝুলানোর মতো, মূলা আছে, আপনারা দেখেন, ঠান্ডা থাকেন, এই এতটুকু। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে আন্দোলনকারীদের সাথে, তারা যেমনটি আসলে জানিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবির ব্যাপারে যৌক্তিকতা রয়েছে এবং গত কয়েক বছর ধরেই তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন। এবং আজকে আসলে তারা যেটি করছে যে প্রধান যেই উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন যেখানে 144 ধারা জারি করা রয়েছে নিরাপত্তার স্বার্থে, সেই বাসভবনের ঠিক একদমই বলা চলে সামনে এসেই কিন্তু তাদের যেই চলমান আন্দোলন সেই আন্দোলন তারা করেছে, এমনটি চিত্র আমরা দেখছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের টিয়ার গ্যাসও নিক্ষেপ করা হয়েছে। তবে তারা কিন্তু এখন পর্যন্ত বাসভবনের সামনে আছে। আমরা এবং জানতে পেরেছি যে তাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে যে প্রধান উপদেষ্টা রয়েছেন সেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে গিয়েছেন, তারপরে হয়তোবা তারা সেখান থেকে একটি আশানুরূপ একটি ফলাফল আসতে পারে, এমনটি প্রত্যাশা আমরা যেমনটি এই মুহূর্তে দেখছি। আমরা একটু আরও 2-1জনের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছে শুধু জানতে চাবো যে আসলে তাদের সাথে আসলে পুলিশের কি ঘটেছিল। ভাই, একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের সাথে আসলে পুলিশের ঘটেছিল কি? পুলিশের সাথে কি ঘটেছিল এখানে?
144 ধারা জারি করা হয়েছে আপনারা জানেন, এবং ডিএমপি থেকে সভা সমাবেশ এই এলাকা জুড়ে নিষিদ্ধ, কিন্তু তারপরে আপনারা এই 144 ধারা কেন ভঙ্গ করেছেন? আমরা ঠিক আছে 144 ধারা জারি, কিন্তু আমরা দেখছি যে আমাদের দাবি দাবাগুলো কোনোভাবেই মানা হচ্ছে না। আমরা সর্বশেষ কেমন চিন্তা ভাবনা করছি, এই 144 ধারা যদি ভাঙা হয় তারপর আমরা রাজপথে অবস্থান করবো, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। প্লাস আমাদের যখন পর্যন্ত আন্দোলন সফল হয় পর্যন্ত আমরা রাজপথে 144 ধারা জারি হওয়ার দর্শক, আমরা কথা বলছিলাম আন্দোলনকারীদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি বাস্তবায়নে যদি তাদের 44 ধারা ভঙ্গ করতে হয় সেটিও তারা ভঙ্গ করতে প্রস্তুত রয়েছে, এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবে না বলে জানিয়েছেন। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই যমুনা বাসভবন কে ঘিরে আজকে যারা চাকরিতে যারা 35 বছর প্রত্যাশী তারা কিন্তু গত কয়েক বছর ধরে তাদের চলমান আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। আজ সবশেষ তারা 144 ধারা ভঙ্গ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে অবস্থান নিয়েছেন, এবং একটু আগে পুলিশের সাথে তাদের একটি ধস্তাধস্তি এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে, এবং সেই টিয়ার গ্যাসে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।